কৃষি খাতের আয় থেকে 3 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে তারপরে সবাই এই ক্লাসটা দেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হবে। 2025 সালের 30শে জুন জনাব পলাশ দত্ত কৃষি খাত হতে নিম্নোক্ত আয় করেন। তার ওই বৎসরে কৃষি খাত হতে মোট আয় নির্ণয় করো। পাট বিক্রয় প্রতি মন 1000 টাকা করে 500 মন, ধান বিক্রয় প্রতি মন 800 টাকা করে 600 মন, কৃষি জমি ইজারা প্রদান হতে 70,000 টাকা এবং ইক্কু বিক্রয় 2,50,000 টাকা। উক্ত বৎসরে তার খরচসমূহ নিম্নরূপ। এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, বলো তো এখন পর্যন্ত উনি কৃষিখাত থেকে যে আয় করেছেন ফসল বিক্রয় কোনটা? আমি জানি সবাই উত্তরে বলবেন পাট বিক্রয় প্রতি মন 1000 টাকা করে 500 মন, তো এটা ফসলের অন্তর্ভুক্ত। তারপর ধান বিক্রয় প্রতি মন 800 টাকা করে, এটাও ফসলের অন্তর্ভুক্ত। কৃষি জমি ইজারা প্রদান, এটা তো আর ফসল না। ইক্কু বিক্রয়, এটাও তো ফসলের অন্তর্ভুক্ত। তাহলে 3টা পেয়েছি, পাট বিক্রয়, ধান বিক্রয়, ইক্কু বিক্রয়, 2,50,000 টাকা। যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে করেছেন, আরেকটা তথ্য আবারও আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে চা বাগান হতে যে পরিমাণ আয় হয়, ধরে নিলাম 1,00,000 টাকা, 1,00,000 টাকার 60% টাকা কৃষি খাতের অন্তর্ভুক্ত, আর পরবর্তী 40% টাকা ব্যবসা খাতের অন্তর্ভুক্ত। এটা মনে থাকবে। বর্তমান অঙ্কের মধ্যে যদি চা বাগান হতে আয় থাকতো, তাহলে 60% টাকা আমি কৃষি খাতের অন্তর্ভুক্ত করতাম। আর ব্যবসা খাতের ম্যাথের সমাধান আমরা যখন করব, যদি চা বাগান হতে আয় থাকে, 40% টাকা আমরা ব্যবসা খাতের অন্তর্ভুক্ত করব। উক্ত বছরে তার খরচসমূহ নিম্নরূপ। ভূমি রাজস্ব পরিশোধ 25,000 টাকা, ইউনিয়ন পরিশোধ কর 15,000 টাকা, শস্য বিমা সেলামি 20,000, অনুমোদনযোগ্য অবচয় হবে এটা। তারপর এখানে আছে বন্ধকি ঋণের সুদ, সেচ যন্ত্রের মেরামত খরচ 12,000 টাকা। জনাব পলাশ দত্তের একটি ওজনকরণ যন্ত্র ছিল, যা 30,000 টাকায় ক্রয় করা হয়েছিল। তো জনাব পলাশ দত্তের ওজন মাপার জন্য একটা যন্ত্র ছিল, এটার মূল্য ছিল 30,000 টাকা। আর ওই 30,000 টাকায় উনি ওই যন্ত্রটা ক্রয় করেছিলেন। যন্ত্রটি বিকল হওয়ায় উহা 18,000 টাকায় বিক্রি করা হয়। বিক্রয়ের সময় যন্ত্রটির অবলোপিত মূল্য ছিল 22,000 টাকা। এই যে যন্ত্রটা, এটা উনি ক্রয় করেছেন 30,000 টাকায়। তো হঠাৎ করে যন্ত্রটা কোনো এক কারণে নষ্ট হয়ে যায়, তখন 18,000 টাকায় বিক্রি করে দেন। তবে যখন এটা বিক্রি করেছিলেন ওই সময়ে এটার অবলোপিত মূল্য 22,000 টাকা ছিল। মানে অবচয় বাদ দেওয়ার পরেও এটার মূল্য ছিল 22,000 টাকা। 22,000 টাকার যন্ত্র 18,000 টাকায় বিক্রি। তো এখানে কত টাকা লস? যেই পরিমাণ লস হয়েছে 4,000 টাকা, এটা কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে। আর এই ব্যয়ের উপর সরকার কিন্তু অনুমোদন দেয় যে তুমি এই ব্যয়টা টোটাল আয় থেকে বিয়োগ করে দিতে পারো। উৎপাদন ব্যয় সংক্রান্ত হিসাবের বই তলব করলে জনাব দত্ত যথাযথ হিসাবের বই প্রদর্শনে ব্যর্থ হন। তবে তিনি উৎপাদন খরচ 2,75,000 টাকা হয়েছে বলে দাবি করেন। উৎপাদন খরচ এখানে 2,75,000 বা তার বেশিও যদি হয়, উনি যদি দাবি করেন, এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আমরা সঠিক নিয়মে উৎপাদন খরচটা হিসাব করব, অর্থাৎ ফসল উৎপাদনের 60%। জনাব দত্তের করযোগ্য আয় ও কর দায় নির্ণয় করো। আমরা এই ম্যাথের সমাধানটা করি। প্রথমে ফসল বিক্রয় কী কী আছে? পাট বিক্রয় 1,000 টাকা করে 500 মন, ধান বিক্রয় 800 টাকা করে 600 মন, কৃষি জমি এটা আগে নিয়ে আসবো। ইক্কু বিক্রয় 2,50,000 টাকা, তারপরে কৃষি জমি ইজারা প্রদান হতে 70,000 টাকা। এগুলো আমরা নিয়ে আসবো এক এক করে। করদাতা জনাব পলাশ দত্ত, কর বর্ষ 2025-2026, আয় বর্ষ 2024-2025। এই তথ্যগুলো লিখে নাও। পাট বিক্রয় 1,000 টাকা করে 500 মন, 1,000 টাকা করে 500 মন। তো টাকার পরিমাণ হবে কত? 5 লক্ষ টাকা।
ধান বিক্রয় 800 টাকা করে, এটার মন ছিল 600 মন। টাকা কত হবে? 4,80,000। ইক্কু বিক্রি হতে আয় 2,50,000 টাকা, সরাসরি 2,50,000। এই তিনটা যেহেতু ফসল, আলাদা আমি যোগ করে নিব, যোগ করলে হবে 12,30,000 টাকা। কৃষি জমি ইজারা হতে আয়, এটা টাকার পরিমাণ 70,000, ডিরেক্ট এখানে নিয়ে আসলাম। তবে ফসল উৎপাদন কিন্তু ফসল বিক্রয় 12,30,000 টাকা, এটা মনে রাখতে হবে। তো এই টাকাগুলো যোগ করি, আমি মোটায় এই জায়গায় পেয়ে যাব, টোটাল হবে 13 লক্ষ টাকা মোটাই। তো উৎপাদন ব্যয় কত হবে? এই যে ফসল বিক্রয় 12,30,000 টাকা আছে না, 12,30,000-এর 60% টাকা, 12,30,000-এর 60% হবে 7,38,000। 13 লক্ষ থেকে 7,38,000 বিক করলে মোট মুনাফা এখানে অবশিষ্ট থাকবে 5,62,000। মোট মুনাফা পেয়েছি আমরা। অনুমোদনযোগ্য খরচ এখানে কি কি আছে? ভূমি রাজস্ব পরিশোধ 25,000 টাকা, তো এটা তো অনুমোদনযোগ্য। ইউনিয়ন পরিষদ কর 15,000, শস্য বীমা সেলামি 20,000, অনুমোদনযোগ্য অবচয়, যেহেতু অনুমোদনযোগ্য এটা অবশ্যই তো এটা অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আসবে 15,000। বন্ধকি ঋণের সুদ 8,500, বন্ধকি ঋণের সুদ। সেচ যন্ত্রের মেরামত খরচ অবশ্যই এটা অনুমোদনযোগ্য ব্যয়। তবে 30,000 টাকায় যন্ত্রটা ক্রয়, 18,000-এ বিক্রি করা হয়েছিল তখন এটার মূল্য ছিল 22,000। তো 22,000 থেকে 18,000 বিক্রি করে 4,000 টাকার এখানে একটা ক্ষতি হয়েছে। এটার নাম আমরা দিতে পারি কৃষি যন্ত্র বিক্রয় হতে ক্ষতি, এটার নাম আমরা দিতে পারি। আর তো কোনো কিছু নাই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো টাকাগুলো আমি বসিয়ে দিচ্ছি। প্রথমে আছে ভূমি রাজস্ব, এটা টাকার পরিমাণ 25,000। ইউনিয়ন পরিষদের কর 15,000। শস্য বীমা সেলামি আছে এখানে 20,000। অনুমোদনযোগ্য অবচয় টাকার পরিমাণ 15,000। বন্ধকি ঋণের সুদ টাকার পরিমাণ 8,500। সেচ যন্ত্রের মেরামত খরচ 12,000। কৃষি যন্ত্র বিক্রয় হতে ক্ষতি এইটা 4,000। তোমরা চাইলে আলাদা করে এটা দেখিয়েও দিতে পারো, যেটা বিক্রয় করা হয়েছে 18,000 টাকায়, আর এটার মূল্য ছিল 22,000। তো 18,000 থেকে 22,000 থেকে 18,000 বিক করে 4,000 যে ব্যয় হয়েছে সেটা আমরা এখানে দেখিয়ে দিব, 99,500। উপরের মোট মুনাফা থেকে কৃষি খাতে এই যে অনুমোদিত খরচ যেগুলো আছে এগুলো বিক করলে আমরা এখানে কৃষি খাতে নিট আয় পেয়ে যাব 4,62,500। এখন বর্তমান অঙ্কের মধ্যে আলাদা করে মৎস্য চাষ হতে আয়, হাঁস মুরগির খামার হতে আয়, এই ধরনের কোনো এন্ট্রি নেই। তো সরাসরি ফসল বিক্রয় বা কৃষি জমি ইজারা হতে যদি আয়টা করা হয়, তখন নিয়ম হচ্ছে শেষে অকরদার্য 5 লক্ষ টাকা আমরা এখানে বিক করতে পারি। হাঁস মুরগির খামার হতে হয়, তারপর মৎস্য চাষ হতে হয়, এগুলো যদি থাকে এগুলোর জন্য আলাদা ট্যাক্স রেট, এটা আমি 2 নম্বর ক্লাসে বলেছি। পেইড কোর্সে যারা আছো তারা ক্লাসটা দেখে নিও। তো এখানে কত হয়েছে? মূল কথাটা হচ্ছে যদি 5 লক্ষ টাকার বেশি হয় তখন ওই বেশি টাকার উপরে কি কর দিতে হয়। 4,62,500 এটা তো 5 লক্ষ টাকা থেকে এমনিতেই কম, তার মধ্যে আরও 5 লক্ষ টাকা কর ধার্য করলে এখানে তো আর কোনো টাকাই থাকে না, নীল শূন্য হয়ে যায়। তবে 5 লক্ষ টাকার বেশি হলে এটা আমরা অকরদার্য করে দিতে পারি। আর এমনিতে 4,62,500-এর উপরে কোনো ধরনের কর নির্ধারিত হবে না।
কৃষিখাতে যত টাকাই হোক না কেন, ওই টাকা থেকে 5 লক্ষ আগে বিক করা হয়। বিক করার পর তারপরে যদি 3,50,000 টাকা থাকে, ওই 3,50,000 টাকার উপরে করটা ধরা হয়। তাও 3,50,000 টাকার উপর 0%, বাদবাকি টাকার উপরে 5%, 10% করে নির্দিষ্ট হার আছে। চাকরি হতে হয় যারা করেছেন তারা জানেন। তো আশা করছি এই ম্যাথের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এই জাতীয় ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে। তো যে অধ্যায় থেকে যতটা ম্যাথের সমাধান করলে তোমাদের পরীক্ষায় কমন হবে, ততটা ম্যাথের সমাধান ভালোভাবে তোমাদের কোর্সে বুঝিয়ে দেওয়া হবে। এক কথায় আমি যতটা ক্লাস নিচ্ছি, যতটা ম্যাথ দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হাতে কলমে সমাধান করো। একটু সময় দিতে হবে। শুধু আমার ক্লাস দেখলে হবে না, তোমরা নিজেরাও প্র্যাকটিস করো।